আরিফ জেবতিক, আমরা দেখলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রথম আলো ছেপেছে, সেখানে তারা বলছে যে সেনাপ্রধান বলেছেন যে রাজনৈতিক ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না। বিষয়টা আপনি মানে তারা তো অলরেডি রাজনৈতিক বিষয়ের মধ্যে আছে, রাইট? তো এটা কিভাবে করে দেখছেন? এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা কাহিনী বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশে যে লোকটা ছাত্রলীগ করে তারা ধরেন লোকজন গালি দেয়, কিন্তু সে বলে ভাই আমি ছাত্রলীগ করি। যে লোকটা ছাত্রদল করে তারা ধরেন লোকজন গালি দেয়, ও বলবে আমি ছাত্রদল করি। যে বাম রাজনীতি করে ছাত্র ফ্রন্ট করি বা ছাত্র ইউনিয়ন করি, তাকেও লোকজন বলবে তুই বামাতি এটা ওটা, বাট সে বলে ভাই আমি এটা আমার পার্টি করি। একমাত্র সংগঠন হচ্ছে শিবির, এরা বলে আমরা রাজনীতি করি না, উই হেট পলিটিক্স, রাজনীতির বাইরে থাকি। আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল, সার্টিফিকেট নেয় নাই। ঠিক আছে, আপনি দেখবেন সার্টিফিকেট নিচে এরকম কোন শিবিরের কর্মীর বাপ পাবেন না, সবাই মুক্তিযুদ্ধ। এই তারপরে হচ্ছে আমরা রাজনীতি, তারা আবার বাম দল করতো। হ্যাঁ, তারা অধিকাংশই বাম দল করতো। সো এইটা হচ্ছে একদম ফর্মুলা। সো এই ফর্মুলার মধ্যে আমাদের সেনাপ্রধান বলেছেন যে আমরা রাজনীতি করি না। পুরো 5 আগস্টের রাজনীতিটা করার পরে এখন 6 আগস্ট থেকে আপনি রাজনীতি করেন না করেন কিছু আসে যায় না। এবং এখনো কি আপনি রাজনীতি করছেন না? এখনো তো রাজনীতি করছেন, মানে অনেক খবর তো আমরা পাই। তো আপনি মনে করেন এই 31শে ডিসেম্বরের এই প্রোগ্রামটা কেন বন্ধ হয়েছে আমরা কি জানি না? এই প্রোগ্রামের গোয়েন্দা রিপোর্টটা কি লিক হয় নাই? এটা কি অনেকে দেখেন নাই? কি অ্যাকশন ছিল দেখি নাই? এটার কি মানে কিভাবে এটা ম্যানেজ করা হচ্ছে, কার ইঙ্গিতে এটা সরকার প্রাইভেট ম্যাটার থেকে রাষ্ট্রীয় ম্যাটারে তৈরি করে ফেলেছেন, এটা কি আমরা জানি না? আর সব তো বলা যাচ্ছে না মিডিয়ায় এত পরিষ্কার করে। সুতরাং এইগুলো বলা ঠিক না, বাট সুন্দর, এগুলো শুনতে ভালো লাগে যে আমরা কেউই রাজনীতি করি না, রাজনীতি উই হেট পলিটিক্স, এর বাইরে কিছু না। এটা বিশ্বাস করার মতো কিছু না। যিনি বলেন তিনিও বিশ্বাস করেন না, যিনি শুনেন তিনিও বিশ্বাস করেন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ধরেন 5ই আগস্টের ঘটনার পিছনে তো তাদের বড় একটা ভূমিকা ছিল। তাদেরই তো পুরো ভূমিকা, মানে আপনি এখানের মধ্যে বড় ভূমিকা ছোট ভূমিকাকে পুরো ভূমিকাটাই তো ওনাদের, তাই না? সো এই ভূমিকার তো অনেক কাহিনী জানা যাচ্ছে, লিক হয়েছে। যেমন ধরেন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, 5ই আগস্ট কিন্তু বেলা 10:30টার সময় কিন্তু প্রথম আলোর যে নিউজটা দেখবেন যে ঢাকার রাস্তায় শুনশান নীরবতা। আমি জানি না এই নিউজটা এখন ওদের আছে কিনা না। সো এই অবস্থা থেকে খুব দ্রুতই 2-3 ঘন্টার মধ্যে যে পরিবেশ পরিবর্তন হওয়ার যে কারণটা, এটার পিছনে অনেক কারণ আছে আসলে সুলতান। মানে অনেক জিনিস আমরা জানি, বলতে পারি না, বলতে চাইও না, মানে ইটস টু আর্লি টু সে। বলার এই পরিবেশ নাই, দেশে নাই, নিরাপত্তার একটা ইস্যু আছে। সো যার কারণে এটা, বাট ইতিহাসে এই কথাগুলো উঠবে, প্রশ্নগুলো উঠবে। কারণ কিভাবে এপিসি গুলো উত্তরা থেকে সরানো হয়েছিল, সরিয়ে লোকজনকে ডেকে ঢাকা শহরে এন্ট্রি দেওয়া হয়েছিল, কেন দিলেন? আপনি যদি রাজনীতির ভিতরে না থাকেন আপনি তো মানে ঠিক আছে, আমি সবচেয়ে বেশি প্রশংসা করি যে সেনাবাহিনী বলেছে যে আমি আমার নাগরিকের উপরে গুলি চালাবো না। ফ্যান্টাস্টিক, চমৎকার। আমরা চাই না, আমরা একটা প্রাণ নাশ আমি অন্তত চাচ্ছিলাম না। আমি তো অনেক সোচ্চার ছিলাম যে মব কিলিং বন্ধ করতে হবে। কিন্তু আপনি আগে কেন এপিসি গুলা সরিয়ে ফেলেছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু কোনো এক সময় আসবে। এবং ওই সময় যারা দায়িত্বরত ছিলেন তাদের অনেকেই কিন্তু এখন মানে এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চাকরিতে নাই, দায়িত্বে নাই, কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যক্তি পর্যায়ে কথা বলছেন। এই সাক্ষ্যগুলো আসবে, বইগুলো বের হবে কোনো এক সময়, কখনো ভিডিওতে এগুলো আমরা দেখাতে পারবো, কোনো একদিন দেখবে লোকজন, তখন এই প্রশ্নের সমাধান আরো ভালোভাবে হবে। আমি আমি কয়েকদিন আগে মোহাম্মদ আরাফাতের একটি সাক্ষাৎকার করেছিলাম আমার এই অনুষ্ঠানে। ওখানে তিনি বলছিলেন যে শেখ হাসিনা 4 তারিখেও পদত্যাগ করতে চেয়েছিলেন। এবং আরেকটি কথা তিনি বলেননি, কিন্তু আমি অন্যান্য জায়গা থেকে শুনেছি, অনেকেই কিন্তু 4 আগস্ট রাতেই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তো তাহলে কি মানে শেখ হাসিনা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল তাকে, মানে এবং আমরা আপনি দেখেন 3 তারিখে শেখ হাসিনা একটি বৈঠক করেছিলেন জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে, রাইট? তো ওই বৈঠকের কোনো ভিডিও, কোনো ছবিও কিন্তু আমরা দেখিনি। তো ওই সময়টা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলি আমাদের জানা নেই। আমরা কিন্তু ওই কয়েকদিনের ঘটনা আমরা কিছুই কিন্তু জানি না। তো এই বিষয়গুলো সামনে আসতে কত লাগতে পারে? আওয়ামী লীগ কিংবা কবে নাগাদ প্রকাশ্য হবে? আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন? আরিফ জেবতিক প্রথম, তারপরে আমি যাব নিজুম মজুমদারের কাছে। না, প্রথম কথা হচ্ছে নিজুম হয়তো আপনাকে ধারণা দিতে পারে, যেহেতু আমি আওয়ামী লীগ করি না, কখনো করি নাই। আওয়ামী লীগের সাথে আমার কোনো সাংগঠনিক ভাবে কোনো সম্পর্ক থাকার প্রশ্ন ওঠে না। আমি তাদের কিছু কিছু নেতাকে কিছু কিছু দূর থেকে চিনি, এর বেশি। সুতরাং আওয়ামী লীগ কিভাবে গুছিয়ে উঠবে
কি করবে, এটা আওয়ামী লীগের সাংগঠনিক মামলা। আপনি যেটা বলেছেন যে 4 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছেন, এটা হতে পারে, যেহেতু আরাফাত বলেছেন উনি সরকারের ভিতরে ছিলেন। বাট 3 তারিখেই কিন্তু এই সিগন্যালটা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিল, ইনক্লুডিং মি। আমি খবর পেয়েছি 3 তারিখে যখন আর্মির মধ্যে যে দরবারটা হলো, এই দরবারটা হওয়ার পরে ওইখানকার যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ গুলো, এই যে তখন সেনাপ্রধান একটা গান গেয়েছেন যে আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপর পড়েছে, যেটা আমরা শুনেছি। উনি যে প্রেমে পড়ে গিয়েছেন এটা কিন্তু 3 তারিখ ক্লিয়ার হয়ে গিয়েছে। কিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছিল? ওই ভিতর থেকে যে সোর্স গুলা কানেক্টেড বা প্রো 71 এর গ্রুপটা বলছিল যে সাধারণত দরবারে যাদেরকে বক্তৃতা দিতে দেওয়া হয় তারা দেন নাই। অনেক জুনিয়র সেনা অফিসার বা অন্যান্য কোরের সেনা অফিসাররা যেভাবে বক্তৃতা দিচ্ছিলেন, এটা আশঙ্কা করা যাচ্ছিল যে ইটস এ প্রিপ্ল্যান ক্ষেত্র তৈরি হচ্ছে, একটা অভ্যুত্থান হয়ে যাবে, মানে আর্মি কু হয়েই যাবে এবং এটা 4 তারিখে হবে, এই ধরনের একটা শঙ্কা ছিল। এবং যার কারণে আপনি দেখবেন, আমি জানি না সেনানিবাসে কারা গিয়েছিলেন না গিয়েছিলেন, আমার কোনো আইডিয়া নাই, কিন্তু ওই সময় কিন্তু প্রচুর আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজন তারা নিরাপদে সরে গিয়েছে, যার কারণে কিন্তু গ্রেফতার কম হয়েছে বা হত্যা কম হয়েছে। অনেক সিনিয়র লিডারদেরকে, ইনফ্যাক্ট খুব বড় সিনিয়র নেতা কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 তারিখে এটার পরে ধরেই নেওয়া হয়েছিল যে 3 তারিখে রাতে বা 4 তারিখে সামরিক coup হয়ে যাবে, এবং ওই সময় তাড়াহুড়া করে 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখে নিয়ে আসা হয়েছিল। মানে অনেকগুলো প্লেয়ার তখন কাজ করছিল একই সাথে, এবং আওয়ামী লীগের একটা বড় অংশ এটা এই চক্রান্তের সাথে জড়িত ছিল।